আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমার আজকে আধুনিকতার সূচনা লগ্নে বাংলায় সাংস্কৃতিক লেনদেনের সুলুক সন্ধান, এই টপিকে আমি একটু স্পেসিফিক হওয়ার চেষ্টা করব এবং আমার টপিক থাকবে হাতেম তাইয়ের কিসসা। তো আমি আমার টপিকের শিরোনাম এইভাবে বলতে চাই যে হাতেম তাই গল্পের বয়ানে বাংলার সংস্কৃতি, বৈচিত্র্য, সংমিশ্রণ ও গতিপথ। এই আলোচনার ভেতরে আমরা দেখানোর চেষ্টা করব যে হাতেম তাইয়ের কিসসা বাংলায় প্রবেশ করার পরে পরবর্তী প্রায় 200-250 বছর ধরে কিভাবে এটা বিভিন্নভাবে চেঞ্জ হয়েছে, লেখকরা তাদের নিজেদের মতো করে এটারে কিভাবে তাদের আইডিয়া এখানে প্রক্ষেপ করছেন এবং পরবর্তীতে এই স্টোরি লাইন কীভাবে মডার্নিজমের সাথে আমরা অ্যালাইন করতে পারি। তো আলোচনার শুরুতে আমরা প্রথমে বুঝতে চাই যে আসলে হাতেম তাই টপিকটারে কেন আমরা পিক করতে চাইতেছি আর কি। হাতেম তাই পিক করার একটা প্রধান কারণ হচ্ছে যে বাংলায় যখন মুদ্রণ শিল্পের বিকাশ ঘটলো সেই সময় সবথেকে গুরুত্বপূর্ণ যে কয়েকটা টেক্সট ভূমিকা রাখছিল তার একটা হচ্ছে হাতেম তাই। ওই সময়ের বড় বড় সাহিত্যিক বা ওই সময়ের যারা বড় বড় লেখক তারা তাদের আত্মজীবনীতে তাদের এই হাতেম তাই পড়ার অভিজ্ঞতা শেয়ার করছেন। এদের মধ্যে আবুল মনসুর আহমদ আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আছে, সবাই আছে। এবং আমরা এটার এই কারণে পিক করছি যে এইটা মুসলমানরা বাংলায় আসার পর এইখানকার যে ট্রান্সফরমেশন, এইখানকার যে অভিজ্ঞতা তারা ফেস করছে, হাতেম তাই একটা তার লিভিং টেক্সট এবং এর ভেতর দিয়ে আমরা তা এক্সপ্লেইন করার একটা সুযোগ পাবো আর কি। হাতেম তাই গল্পের সূত্রটা মূলত হচ্ছে ইয়ামেনে। আমরা জানি ইয়ামেনের হাতেম তাই স্টোরিতে দেখা যায় হাতেম নিজে হচ্ছে ইয়ামেনের প্রিন্স এবং তিনি ইয়ামেনের তাই নামক বংশে জন্মগ্রহণ করেন। কেউ কেউ মনে করেন যে তাই তার বাবার নাম। তো এই হাতেম তাই এক অনেক বড় দানবীর ছিলেন এবং পরবর্তীতে দেখা যায় যে এই হাতেম তাইয়ের মিথের উপর ভিত্তি করে গঠিত হয় প্রচুর যে উপকথা, যেটা হচ্ছে যে হাতেম তাইয়ের জেনারসিটি। বলা হচ্ছে যে প্রাক ইসলামী যুগে আরবের অন্তত 3 জন ব্যক্তি ছিলেন যারা তাদের উদারতার কারণে ভেস্তে যাবেন আর কি, যেটা ইসলাম পরবর্তীতে মিথে বলা হইতো। এই 3 জনের একজন ছিল হাতেম তাই। এবং ইসলাম পরবর্তী যে বিভিন্ন কবি সাহিত্যিকদের যে লেখা আমরা দেখছি তারা হাতেম তাইয়ের কথা বলছেন। আলিফ লাইলাতে হাতেম তাইয়ের প্রসঙ্গ আছে। তারপরে পারসিক যে কবিরা লেখালেখি করছেন, এটা রুদাকি হইতে পারে, রুমি হইতে পারে, তারা সবাই দেখা গেছে যে হাতেম প্রসঙ্গ আছেন। এবং হাতেমরে সর্বপ্রথম বড় টেক্সচুয়াল গদ্যে আনেন হচ্ছে মোল্লা হোসাইন ওয়াইস কাশেফ। ইনি হচ্ছে তৈমুরীয় ঘরানার একজন সাহিত্যিক এবং সুফি। তিনি হাতিমের গল্পটা গদ্যে আনেন এবং তিনি হফতে আসমা নামে এটার করেন। তো এইখানে তিনি দেখায় হাতেমের 7টা জার্নি হিসেবে দেখান। এবং আমরা এই কথাটা এই কারণে বলতেছি যে এই যে হাতেমের যে প্রেক্ষাপট, যেখান থেকে হাতেমের গল্পটা তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটটা এইখানে থাকে না। আমরা যখন মুঘল ভারতের কথা বলি বা সুলতানি বাংলার কথা বলি তখন আমরা জানি যে বাংলা এই ওয়ার্ল্ড যে ইন্দো ইসলামিক ওয়ার্ল্ড আছে এটার সাথে কানেক্টেড হয়ে গেছে এরপর থেকেই। এবং কানেক্টেড হওয়ার মানে হচ্ছে যে এই ইন্দো ইসলামিক যে ফোকলোর তারাও তা অ্যাকসেপ্ট করে নিছে। ফলে আমরা যখন মোল্লা ওয়াইস কাশেফির কথা বলি, মোল্লা ওয়াইস কাশেফি থেকে প্রভাবিত হয়ে ভারতে এই ফোকলোরটা চলে আসা খুবই স্বাভাবিক ঘটনা। তো বাংলায় যখন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হইল, ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠার পর থেকে আমরা বাংলায় 2 ধরনের মডার্নিটির দেখা পাচ্ছি। এবং 2 ধরনের মডার্নিটির দেখা আমি এই কারণে বলতেছি যে এটা নিয়ে হিস্টোরিয়ানরা ডিগ করতে পারেন যে 2 ধরনের মডার্নিটি কেন। প্রথমত ফোর্ট উইলিয়াম বেশ কিছু ভাষারে প্রমোট করছেন। একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে উর্দু। এবং এটার কনটেক্সটটা অনেকটা এরকম ছিল যে বাংলা ভাষায় যেখানে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন এইটা বাংলা ভাষা মাঝমোর আপনার সংস্কৃত বহুল হবে এবং উর্দু ভাষা মাঝমোর হচ্ছে আরবি পারসিক ভাষা প্রভাবিত হবে। তো ফোর্ট উইলিয়ামের এই প্রভাবের কারণে যেটা হচ্ছে, ফোর্ট উইলিয়াম থেকে 2টা আলাদা ধারা বের হয়ে গেছে। যে মুসলমানরা মাঝমোর উর্দু ফার্সি লিগেসির কারণে তারা অনেক বেশি উর্দু ফার্সির সাথে রিলেট হয়ে গেছেন এবং
যে সংস্কৃত বহুল যে বাংলা যেটা ফোর্ট উইলিয়াম থেকে শুরু হয়েছে, এটার একটা আলাদা ধরা হয়েছে। কারণ আমরা বলতেছি এটার আমরা কেন প্যারালাল মডার্নিজমের কথা বলতেছি এইখানে, এর বড় কারণ হচ্ছে ফোর্ট উইলিয়াম পরবর্তী ঢাকার ইতিহাস সম্পর্কে আমরা খুব একটা জানি না। ফোর্ট উইলিয়ামের পরে ঢাকার একটা রাইজ ঘটে, কালচারাল রাইজ এবং ইন্টেলেকচুয়াল রাইজ। এটা আসলে বাংলার না, ঢাকার যে ইন্টেলেকচুয়াল রাইজটা ঘটে এটা হচ্ছে উর্দু ভাষার। যে মোগলদের পতনের পর মোগল থেকে সরে আসা যে ব্যক্তিরা ছিলেন, কবি সাহিত্যিক, তারা ওইখান থেকে চলে আসেন মুর্শিদাবাদ, লখনৌ এবং ঢাকা। এবং ঢাকা তখন একটা কালচারাল হাব হিসেবে প্রতিষ্ঠিত হয়, মুর্শিদাবাদ একটা কালচারাল হাব হিসেবে প্রতিষ্ঠিত হয়। এখন আমরা এইটা একটু বলতে পারি যে উর্দু গদ্যের জন্ম কিন্তু বাংলায়, এবং উর্দু ড্রামার জন্ম বাংলায়, উর্দু ফার্সের জন্ম বাংলায়। যে এই যে এবং বাংলায় উর্দু ড্রামা লিখছে ঢাকার একজন ভদ্রলোক, যিনি প্রথম উর্দু ড্রামা লিখছে। তো এই কথাটা আমি এই কারণে এখানে বলতেছি যে এই যে উর্দু মডার্নিটি যেটা শুরু হয়েছে, এই মডার্নিটির অংশ হিসেবেই ফোর্ট উইলিয়ামে প্রথম বছর যে কয়টা বই পাবলিশ করে তার একটা হচ্ছে আরোয়েশে মহফিল। আরোয়েশে মহফিলের যেটা আমরা বলি, যেটা পরবর্তীতে কিসায়ে হাতেম তাই নামে জনপ্রিয় হয়েছে। তো আরোয়েশে মহফিল এইটা যিনি লিখেন তার নাম হচ্ছে হায়দার বখশ হায়দারি। তিনি দিল্লির মানুষ ছিলেন। তিনি দিল্লি থেকে দিল্লি থেকে ফোর্ট উইলিয়ামে আসছেন, এখানে চাকরি করছেন এবং এই সুবাদে এখানে লেখালেখি করছেন। এই যে আরোয়েশে মাহফিল, এইটা কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে যখন পুঁথি সাহিত্যের প্রধান কবি ফকির গরিবুল্লাহর শাগরেদ সৈয়দ হামজা, তিনি যখন হাতেম তাইয়ের পুঁথিটা লিখতেছেন, এটা 1804 সালে, তিনি লেখার সময় তিনি ভূমিকাতে বলতেছে তর্জমায়ে আরোয়েশে মহফিল। তার মানে তিনি এই ট্রান্সলেশনের জন্যে তিনি এটার অনুবাদ হিসেবে বলতেছেন, এবং তিনি বলতেছেন যে আমি ট্রান্সলেটটা করছি ইসের থেকে, আরোয়েশে মাহফিল থেকে। তো এর পরবর্তীতে বাংলার যে একটা প্রসার ঘটে এই হাতেম তাইয়ের কেসাতে, এটা বিপুল। এবং বাংলার প্রিন্টিংয়ের বিস্তারে বলা হয়েছে, বাংলার প্রিন্টিংয়ের বিস্তারে হাতেম তাইয়ের সিগনিফিক্যান্ট একটা ভূমিকা ছিল, এবং এটা অনেকটা কাশিরাম দাসের মতো আর কি। তো বাংলার পরবর্তী যে ঘটনায় যাওয়ার আগে আমি হাতেম তাই সম্পর্কে আর একটু বলে নেব, নাহলে আমাদের এখানে ইনজাস্টিস করা হবে হাতেম তাইয়ের সাথে। হাতেম তাইয়ের স্টোরিটা আসলে কি? যখন হাতিমের গল্পটা মোটামুটি দুইটা লেয়ারে আমরা পাই। হাতিমের অনেকগুলো গল্প আছে, এটা দুইটা প্যাটার্নে সাজানো যায়। একটা হচ্ছে হফত ইনসাফ আর হফত সায়ের। হফত সায়ের হচ্ছে 7টা জার্নি, আর হফত ইনসাফটা হচ্ছে 7টা বিচার। তো হাতেম তাইয়ের যতগুলো স্টোরি আমরা পাই এগুলোর এই দুইটা ক্যাটাগরির ভেতরে রাখতে পারি। তো হফত সায়ের যেটা হচ্ছে এটা 7টা জার্নি। এই স্টোরিটা মূলত আমরা প্রচলিত, আমরা যারা হিন্দি ড্রামা দেখছি, বাংলা সিনেমা দেখছি, তারাও এই স্টোরিটা জানি যে ইয়েমেনের রাজকুমার প্রিন্স হাতেম, তিনি তার বন্ধুত্ব হয় হচ্ছে মুনির স্বামীর সাথে। এই বন্ধুত্বের সূত্রপাতটা হয় মূলত আসলে মুনির স্বামী খোরাসানের রাজকুমারী হোসনা বানুর প্রেমে পড়েন, এবং যেহেতু হোসনা বানু তার 7টা রিডল দেয়, এগুলো সলভ করা সবার পক্ষে অসম্ভব। তো মুনির স্বামী অনেকটা হতাশাগ্রস্ত হয়ে যায়। তো হাতিমের সাথে মুনির স্বামীর এইখানেই পরিচয়টা ঘটে, এবং হাতিম মুনির স্বামীর উপকার করার, বন্ধুত্বের উপকারের জন্যে তিনি নিজে এই বার্ডেনটা হাতে নেয় যে তিনি 7টা রিডল সলভ করবেন, এবং এই সলভ করার মধ্যে তিনি সলভ করেন। এর মধ্যে তার বীরত্বপূর্ণ জার্নি আছে, তারপরে অনেক নৈতিক জার্নি আছে। এই সলভ করার মধ্য দিয়ে দেখা যায় শেষ পর্যন্ত হোসনা বানু এবং মুনির স্বামীর মিলন হয়, বিয়ে হয়। তো দ্বিতীয় স্টোরির যে লাইনটা, এইটা হফত ইনসাফ। এই স্টোরিটা একটু ভিন্ন রকম। এটা হচ্ছে হাতিমের স্ত্রী মারা যাওয়ার পরে হাতিমের দরবার থেকেই বলা হয় যে আপনি আরেকটা বিয়ে করেন। তো হাতিম যেহেতু আরেকটা বিয়ে করবেন, তো তারাও পরিষদবর্গরা তার পরামর্শও দেয় যে আপনি মারিয়ারে বিয়ে করেন। মারিয়া বুদ্ধিমতী নারী, এবং এই মারিয়ার কাছে 7টা রিডল থাকে আর কি। এই মারিয়া যে 7টা রিডল দেয় ওইটা সলভ করার জন্য হাতিম জার্নি করেন, এবং তিনি কয়েকটা বিচার করেন আর কি, এগুলোর উপর বেস করে এইটা হয়েছে।
তো হাতিমের চরিত্রগুলো অনেক রকম। আমরা যদি দেখছি যে পারসিক ফোকলোর এবং পাকিস্তানি ফোকলোর হিসেবে হাতিমের যতগুলো স্টোরি আছে এর মধ্যে কয়েকটা আছে যে হাতিমের যে জার্নি, 7টা জার্নি, এগুলো মূলত তার স্পিরিচুয়াল স্টেজ, যে তিনি মূলত আধ্যাত্মিক জার্নি করতেছেন। এবং দ্বিতীয় নাম্বার ফ্রেম যারা ব্যাখ্যা করতে চান তারা বলতে চান যে হাতিমে একটা যে মধ্য এশিয়ার যে বিরোচিত চরিত্রগুলো আছে তাদেরই একটা এক্সাম্পল হিসেবে হাতিমের উদ্ভব করছে। এবং খুবই বিস্ময়কর হচ্ছে হাতিমের স্টোরিরও ভিন্নতা আছে অন্যভাবে, যে কেউ কেউ মনে করেন, মানে কারো কারো ব্যাখ্যায় আছে যে হাতিম হচ্ছে পুরুষ আর তাই হচ্ছে নারী, এবং হাতিম তাই এটা অনেকটা হচ্ছে লাইলি মজনু স্টোরির মতো আর কি। তো আবার কেউ কেউ মনে করেন যে হাতিম নিজে একজন নারী। তো যাই হোক, বাংলায় যে স্টোরিটা আসছে এটা ফার্সি থেকে যেটা আসছে এটা অনেকটা হয়তো সায়েরের মতো, যে হাতিমের জার্নি। এখানে হোসনা বানু এবং ইসের আছে, মুনির স্বামী এবং হাতিম যথারীতি আছেন। এবং এই জার্নিটা ফোর্ট উইলিয়াম হয়ে ফোর্ট উইলিয়ামের আগে এখানকার ফোকলোর হিসেবে এবং পরবর্তীতে যে পুঁথি সাহিত্য এবং তারও পরে গদ্য সাহিত্য রূপান্তরিত হয়েছে। আমরা মূলত এই স্টোরিটারই আধিপত্য দেখি, যে হফত সায়েরের স্টোরি। তো আমরা যখন হাতেমের গল্পের মূলত এখানে শেষ করতেছি, তো এখন হাতিমের জনপ্রিয়তা নিয়ে আমি যদি কিছু না বলি তাহলে বোধহয় আমরা আসলে হাতিম কেন প্রাসঙ্গিক এটা আমাদের জন্য হবে না আর কি, ক্লিয়ার হবে না। আমরা যখন দেখতেছি যে মুঘল সাম্রাজ্য যখন ফল করলো, যেটা আমরা বললাম মুঘল সাম্রাজ্য, এটা 1756-57 দিকে যে দিল্লি সেট করা হয় আর কি। এই দিল্লি অবরোধের পরে ওইখান থেকে যে জার্নিটা ঘটে এটা হচ্ছে বণিকরা এবং আমরা বললাম যে ইন্টেলেকচুয়ালরা, এবং তারপরে আরও দফায় দফায় বিভিন্ন সময় এই জায়গায় এই উর্দু ভাষী, তারপরে এই পারসিক যে লোকগুলো আসছে তাদের সাথে এই ফোকলোরটা আমাদের এখানে প্রবেশ করছে। তো হাতিমের জনপ্রিয়তার কথা এই কারণে বলতেছি যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা পাই, এটা হচ্ছে সাহিত্যের পথে। এখানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বলতেছে, তিনি শরৎচন্দ্রের সাহিত্যের বিচার করতেছেন আর কি। তিনি বলতে চাইতেছেন যে শরৎচন্দ্রের লেখা যে আসলে ইউরোপীয় রাইটারদের মতো, শরৎচন্দ্রের লেখা যে আসলে হাতেম তাই বা গুলে বকাওয়ালি বা হচ্ছে কাশিরাম দাসের লেখার মতো হয় নাই, এটা শরৎচন্দ্রের ব্যর্থতা না আর কি, এটা হচ্ছে তার উদারতা বা তার এক্সপার্টিসের জায়গা। তিনি এইভাবেই বলতেছেন কথাটা। এখন এখানে কথাটা একটা জিনিস মিন করে যে রবীন্দ্রনাথ আমাদের বুঝাইতে চেষ্টা করতেছেন যে তৎকালীন সময়ে সাহিত্যিক স্ট্যান্ডার্ড ছিল হাতেম তাইয়ের মতো, যে হাতেম তাই গুলে বকাওয়ালি এগুলো হবে মাস্টারপিস। তো শরৎচন্দ্রের পক্ষে তিনি এই সাফাইটা দিচ্ছেন। এবং তারপরে আমরা দেখি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার দৃষ্টি প্রদীপ উপন্যাসে বলতেছেন যে এখানে সীতা চরিত্রের বাবা সীতার জন্যে কলকাতা থেকে কিছু বই নিয়ে আসতে তার পড়ার জন্য। এর মধ্যে ছিল কঙ্কাবতী, হাতিম তাই এবং হিতোপদেশ। তো আমরা দেখতেছি যে এই বিভূতিভূষণ এই আলাপটা আনছেন। আবুল মনসুর আহমদ বলতেছেন যে তার ছেলেবেলার স্মৃতিচারণ করতেছে যখন তারা বিভিন্ন সময় বিভিন্ন মজলিসে বিভিন্ন ধরনের পুঁথি পাঠ করা হতো। এই সময় বিশেষ করে বিয়ের সময় যে ধরনের পুঁথি পড়া হতো তার মধ্যে একটা হচ্ছে হাতেম তাই। এবং অক্ষয়চন্দ্র সরকার 19 শতকের একজন স্কলার, তারে আমরা দেখতেছি যে তিনি তার জীবন স্মৃতিতে লিখতেছে ওই সময়ে হাতেম তাই, প্রেমবিলাস, কাশিদাস, কৃত্তিবাস তাদের বইগুলো বটতলায় ব্যাপকভাবে প্রকাশিত এবং প্রচারিত হইতো। এবং পরবর্তীতে আমরা যে ইগুলো পাই আরও অনেকেই আছে, যা প্রতিমা দেবী আছেন, তারপরে হচ্ছে তারা তাদের আত্মস্মৃতিতে এই কথা বলছেন যে হাতেম তাইয়ের কথা। এবং এখানকার কিছু রিপোর্টগুলোও পাওয়া যায় যে তৎকালীন যে বই প্রকাশিত হয়েছে তার যে আমরা প্রিন্টিংয়ের যে পাই, ক্যাটালগুলো পাই, ওইখান থেকে দেখা যায় যে সিদ্দিকিয়া প্রেস কলকাতার এই প্রেসটা প্রচুর লাভ করছে হাতেম তাই বিক্রি করার মধ্য দিয়ে। নিজামত কলেজ তারা চাইতেছিলেন যে হাতেম তাইয়ের পাঠ্যপুস্তক করবেন এবং করাও হয়েছিল একটা পর্যায়ে। এবং পরবর্তীতে JGE অ্যারো ইনি বলতেছেন, একটা প্রতিবেদনে বলতেছেন যে হাতেম তাই পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্তই ছিল আসলে।
তো আমরা পরবর্তীতে যখন হাতেম তাই ইস্যুটা পাই, এটা কাজী নজরুল ইসলাম আনছেন বিভিন্ন প্রসঙ্গে, ফরুক আহমদ আনছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সবার শেষে এটা হচ্ছে শামসুর রহমান হাতেম তাই প্রসঙ্গে লেখালেখি করছেন আর কি। এটা খুব ইন্টারেস্টিং যে আমরা পরবর্তীতে 70-এর দশকে আমরা ফিল্ম পাই যে জসিম নায়ক, সোহেল রানা নায়ক হাতেম তাই সিনেমার, এবং তারপরে ইন্ডিয়াতে ড্রামা হয়েছে সিরিজ, এবং হাতেম তাই এভাবে ট্রান্সফারের মধ্য দিয়ে আমাদের বাংলা অঞ্চলে বিপুলভাবে বিস্তার লাভ করছে প্রভাব। তো হাতেম তাই বাংলায় কতগুলো বয়ান আমাদের মধ্যে ছিল আর কি। এর মধ্যে আমি প্রত্যেকটা যদি নাম ধরে বলি তাহলে আমি একটু টেবিলটা একটু ইমাজিন করে নিতে হবে আমাদের। মুন্সি হায়দার বক্স হায়দারি, তিনি আরশে মহফিল লেখছেন, এটা 1801 সালে লেখছেন। উনি ফোর্ট উইলিয়াম কলেজে ছিলেন, ভাষাটি ছিল উর্দু কিন্তু বাংলা থেকে, এবং তার এই লেখাতে তিনি স্বীকার করে নিয়েছেন যে তিনি ফার্সি থেকে অনুবাদ করছেন। তো আমরা এটারে আপাতত বেস ধরে নিচ্ছি আর কি হাতেম তাইয়ের, কারণ আমরা জানি এটা আসলে বেস হবে না, কারণ ফোকলোর যেহেতু আগে থেকেই বাংলায় আছে, প্রবাবলি হাতেম তাই ফোকলোর আকারে আগে থেকেই ছিল, কিন্তু গদ্য হিসেবে হাতেম তাই এইটাই প্রথম বাংলা অঞ্চলে। দ্বিতীয় হচ্ছে সৈয়দ হামজা, তিনি যেটা লিখছেন আদি ও আসল সহি বড় হাতেম তাই, মলাটটা খুবই বড় এবং উপরে খুবই সুন্দর করে লেখা যে সহি আসল ও সহি। তো এটা বেরোয়েছে সিদ্দিকিয়া প্রেস থেকে। এটা ভাষাটা অনেকটা মুসলমানি বাংলা বলতে পুঁথির ভাষা, যেটা দুভাষী পুঁথির ভাষা বলতেছি আমরা, যেটা হচ্ছে এই ভাষায় উর্দু ফার্সির মিক্স ছিল। এই ভাষা প্রবর্তনা ঘটে হচ্ছে বর্ধমান থেকে, যেটা ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা তারাই করেন। আর আমাদের এই সহি বড় যে হাতেম তাই, এটা লিখছেন যে পুঁথি সাহিত্যের দ্বিতীয় প্রধান কবি সৈয়দ হামজা। তিনি হায়দার বক্স থেকে প্রভাবিত হয়েছেন, এবং তার ইসের ভেতরে প্রচুর সুফি এলিমেন্ট আমরা দেখতে পাই, এবং সব একটা প্রধান বিষয় হচ্ছে তিনি ইসের আগে শুরু করার আগে 12 ইমামের প্রতি সম্মান জানাই নিতেছেন আর কি। এইটা আবার কিন্তু উর্দুতে ছিল না, উর্দু গদ্য ছিল। ওই আলাপে আমরা পরে যাব যে কীভাবে হায়দার বক্স হায়দারি রবার্ট ক্লাইভেরও প্রশংসা করে আসছেন। তো হাতিমের 3 নম্বর পিস যেটা আমরা বলবো, এটা হচ্ছে মোহাম্মদ দানিশ লিখেন, এটা 1868 সালের দিকে। তো তার মানে ততদিনে প্রিন্টিং খুবই জনপ্রিয় হয়ে গেছে, বেশ কিছু মিডিয়া হয়ে গেছে, আধুনিক উপন্যাস লেখা হয়ে গেছে, বঙ্কিমচন্দ্র তখন ফর্মে। তো এইটার প্রকাশনা সংস্থা আমরা ভালো মন্দ জানতে পারি নাই, তবে এইটার ভাষাও উর্দু ফার্সি প্রভাবিত, যেটারে আমরা দুভাষী বাংলা বলবো। তবে এইটার উর্দু ফার্সি প্রভাবটা সৈয়দ হামজার থেকে অনেকটাই কম। চতুর্থ যে হাতেম তাইয়ের কিস্সাটা আমরা পাই বাংলায়, এটা হচ্ছে মুন্সি মোহাম্মদী, গোলাম রব্বানী, দুর্গানন্দ কবিরত্ন, এই 3 জনের মিলে লেখা বইটার নাম হাতেম তাই। লেখা হয়েছে 1861 সালে, এবং এইটার বইয়ের ফ্রন্ট পেজে লেখা হচ্ছে বর্ধমানের খাসযন্ত্র থেকে প্রভাবিত, এবং এইটার পৃষ্ঠপোষকতা দিয়েছেন বর্ধমানের মহারাজা মহতাবচন্দ্র, এবং এইটা বাংলা গদ্যে লেখা হয়েছে। এবং এটা তারা দাবি করছেন, রাইটাররা দাবি করছেন তারা উর্দুর সাহায্য নেন নাই, তারা ডিরেক্ট ফার্সি থেকে তারা ট্রান্সলেট করছেন, এবং তারা এখানে একটু রিলিজিয়াস জায়গায় না থেকে তারা একটু মডার্ন হওয়ার চেষ্টা করছেন। এই কারণে সামনে অনেকগুলো বিষয় তারা স্কিপ করে আসছেন। স্টোরি লাইনে আগের যে হাতেম তাইয়ের বর্ণনাগুলো ছিল, এখান থেকে বেশ কিছু চেঞ্জ আমরা দেখি। হাতেম তাইয়ের 5 নম্বরের যে টেক্সটটা আছে, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র সরকার লিখছেন, এটার নাম হচ্ছে বাংলা হাতেম তাই, 1878 সালের দিকে। এটা বের হয়েছে সুধানীতি যন্ত্র থেকে, এবং এটা কলকাতা। এবং তিনি বলতেছেন যে তিনি পয়ার ছন্দে লিখছেন, এটা বাংলাটা একটু বেশি সংস্কৃত বহুল। তিনি শুরু করছেন গণেশ বন্দনা দিয়ে, ব্রহ্মতত্ত্ব দিয়ে শুরু করছেন, এবং হিন্দু পুরাণের যথেষ্ট আশ্রয় নিয়েছেন এইখানে, এবং দেখা গেছে ভাষা আগের মতো আর নাই আর কি। তো ষষ্ঠ যে হাতেম তাই আমরা পাই, এটা হচ্ছে বিজয়নাথ মুখোপাধ্যায়, তিনিও লিখছেন, তার নামটাও হচ্ছে বাংলা হাতেম তাই। এটা হচ্ছে আরও 10 বছর পরে, 1888-89 সালের দিকে। প্রেস হচ্ছে সূর্য প্রেস, এটার ভাষা হচ্ছে গদ্য, এবং এখানে লোকজ হিন্দু এবং একটু ফিলোসফির ব্যাখ্যা করার চেষ্টা করছেন, এবং স্টোরি লাইনে আগের মতোই চেঞ্জ করছেন বেশ কিছু। এবং 7 নম্বর যে হাতেম তাই আমরা পাই, এটা হচ্ছে অধরচন্দ্র মিত্র, তিনি তার লেখার নাম হাতেম তাই, তিনি আরও 10 বছর পরে লিখছেন 1897 সালে। তার প্রেসের নাম হচ্ছে মিলন যন্ত্র, এটা কলকাতা থেকেই বের হয়েছে। এটাও ফর্মেটটা গদ্য,
এবং এইটা আমরা দেখছি যে সংস্কৃত বহুল। এবং এখানে আরেকটা জিনিস আমাদের মার্ক করা উচিত, এই কাজটার সম্পাদনা করতে শেখ আব্দুর রহিম। এবং এই শেখ আব্দুর রহিমরা আমরা চিনি আর কি, যে এই শেখ আব্দুর রহিম 19 শতকের শেষ দিকে বাংলার সবচেয়ে খ্যাতিমান সাংবাদিক এবং সম্পাদকদের একজন। তিনি বাংলায় গদ্যে যে সিরাত রচনা করেন প্রথম, এবং তিনি আমাদের আনিসুজ্জামান স্যার যিনি ছিলেন তার পূর্বপুরুষ। তো অষ্টম যে বাংলা থেকে হাতেম তাইয়ের আমরা টেক্সট পাচ্ছি, এটা হচ্ছে ডানকান ফোর্স। তিনি লিখেন, তিনি কলকাতা থেকে পাণ্ডুলিপি সংগ্রহ করছেন এবং তিনি কয়েকটা পাণ্ডুলিপি পাইছেন, এটা হচ্ছে উর্দু থেকে, ফার্সি থেকে। এবং তিনি দাবি করতেছেন যে হাতেম তাই সম্পর্কে যে ট্রান্সলেটগুলো হয়েছে এগুলোতে কিছু কিছু খেয়ানত করা হয়েছে। তো তিনি একটা ট্রান্সলেট দাঁড় করাইছেন, এই ট্রান্সলেশনটা হচ্ছে 1830 সালে বেরোয়। তো এইটা খুব স্বল্পস্থায়ী ছিল, 1830 সাল। পরবর্তীতে রিপ্রিন্টে যায় হচ্ছে এটা 1880 বা 80-র দশকের দিকে। তিনি ইংরেজি গদ্যে লেখেন এবং তিনি ডিরেক্ট ফার্সি থেকেই বলছেন যে তিনি ফার্সি থেকে অনুবাদ করছেন। এরপরে হাতেম তাইয়ের আরেকটা গদ্য অনুবাদ আমরা পাই, এটা আমরা আনুমানিক সাল হিসেবে আমার যা অনুমান, এটা হচ্ছে 1905 থেকে 6-এর দিকে লেখা। শেখ ফজলুল করিম এটা লেখেন এবং তিনি এটা রংপুর থেকে বের হয় এবং বাংলা গদ্য ভাষায় লেখেন। এটা ছোটদের জন্য সহজভাবে পড়া যায় বা বাংলা ভাষায়। এখানে ভাষা আরও চেঞ্জ হয়ে গেছে, এটা আবার সংস্কৃত বহুল বাংলা হিসেবে থাকে নাই আর কি। তো এবং সবিশেষ যে আমরা পাই, যেটা হচ্ছে হাতেম তাই পাই, এটা হচ্ছে ফরুক আহমদ লেখছেন 1966 সালে এবং তিনি ঢাকা থেকে লেখছেন। এবং তার কবিতার প্যাটার্ন হচ্ছে মডার্ন সনেট কবিতা লিখতেছেন এবং খুবই ভাষারীতির চেঞ্জ হয়ে আসছে। এবং তিনি এইখানে যেন পুরোপুরি সৈয়দ হামজারে ক্লেম করতেছেন। আমরা জানি যে এই হাতেম তাইয়ের ভূমিকাতে বলা হয়েছে যে তার সঙ্গে যারা ছিল ফরুক আহমদের, যে ফরুক আহমদ যখন চলাফেরা করতেন তার হাতে তখন হাতেম তাই থাকতো, সৈয়দ হামজার হাতেম তাই পুঁথি। তো আমরা এটা ধরে নিতে পারি যে সৈয়দ হামজা হাতেম তাই পুঁথি থেকে আমাদের ফরুক আহমদ প্রভাবিত ছিলেন ব্যাপকভাবে এবং তিনি তার ঐতিহ্যরে ক্লেম করার ক্ষেত্রে ব্যবহার করছেন তার এই হাতেম তাইকে। তো এই হাতেম তাই আমরা বুঝতে পারতেছি যে হাতেম তাই টেক্সটের যে এত ভার্সন বাংলা থেকে বেরোইছে, ইন ইটসেলফ একটা হাতেম তাইয়ের জনপ্রিয়তার প্রমাণ। যে যখন আপনার একটা মার্কেট থাকবে, এই মার্কেটে যে বিপুলগুলো ভার্সন আসবে, তো এটা তারা চেষ্টা করবে। এটা একটা বড় উদাহরণ যে হাতেম তাই বাংলার বিভিন্ন অঞ্চলে বিশালভাবে প্রভাবিত ছিল। এবং বলা হচ্ছে যে উড়িষ্যা থেকে আসাম পর্যন্ত বাংলার যে মুসলমান এবং হিন্দু নির্বিশেষে এই হাতেম তাই পুঁথিটা পড়া হইতো। পুঁথি না, হাতেম তাইয়ের কাহিনীটা পড়া হতো। এটা কেউ পুঁথি আকারে পড়তো, যে মুসলমান জনগোষ্ঠী যারা ছিলেন তারা পুঁথি হিসেবে তাদের আঙিনায় চর্চা করতেন, সকালে হাতেম তাই পড়তেন। এবং যারা হিন্দু জনগোষ্ঠী ছিলেন তারা তাদের মতো করে নিয়ে নিছিলেন। তো আমরা এখন বলবো যে এই বিস্তৃত সময়ে হাতেম তাইয়ের ভিতরে আমরা কি চেঞ্জ দেখতে পারি এবং এর মধ্যে দিয়ে আমরা কি অ্যাড্রেস করতে পারি আর কি। প্রথমতটা হচ্ছে হাতেম তাইয়ের ভেতরকার ভাষিক পরিবর্তন। ফোর্ট উইলিয়াম পরবর্তীতে ভাষার রাজনীতি, বিশেষ করে পরিচয়বাদী রাজনীতি বাংলায় বড় পরিসরে জায়গা করে নেয়। এই সময় আমরা দেখছি যে ফোর্ট উইলিয়ামের মধ্য দিয়ে ভাষা যেভাবে রিকনস্ট্রাক্ট করা হয়েছে, এর মধ্য দিয়ে এটা ফোর্ট উইলিয়াম তো বাংলা বিভাগে উইলিয়াম ক্যারি ছিলেন এবং উর্দু বিভাগে ছিলেন গিলক্রিস্ট। তো এই গিলক্রিস্টের যে তার নিয়ম ছিল যে তিনি যত বেশি পারেন উর্দু ভাষা থেকে সংস্কৃত শব্দরে একটু দূরে নিয়ে আরবি ফার্সি বহুল করে ফেলবেন। এবং উর্দু গদ্য এইভাবেই শেপ নিচ্ছে। পরবর্তীতে আমরা দেখি 1801-এর পর থেকে যে যত ধরনের উর্দু টেক্সট আছে বেশিরভাগই হচ্ছে অনেক বেশি ফার্সি বহুল। তো এই যে ভাষা, এই ব্রিটিশ পলিসি বা হচ্ছে ফোর্ট উইলিয়ামের পলিসি, এটার মধ্য দিয়ে অলরেডি একটা আইডেন্টিটি পলিটিক্সের ভেতরে ঢুকে গেছে বাংলা, যে হচ্ছে বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দ থাকবে না এবং উর্দু ভাষায় হচ্ছে সংস্কৃত বহুল শব্দ থাকবে না। এবং এর মধ্য দিয়ে যেটা হয়েছে যে টেক্সটটা তৈরি হয়েছে হাতেম তাইয়ের উর্দু টেক্সট, এই টেক্সটটার মধ্যে আমরা যেটা দেখতে পারি যে এইটাতে ওই উর্দু এবং ফার্সির এক ধরনের আধিপত্য আছে। তো এই যে ফার্সি প্রধান, যেটার কারণে পরবর্তীতে একটা প্রবলেম হয়েছেটা কি, এই যেটা আমরা বলতেছি সাবঅল্টার্নদের ভাষা, যে হচ্ছে পুঁথির ভাষা, এই পুঁথির ভাষা তো আর রিকগনাইজড হইল না। তো এটা তো প্রাকৃতজনের ভাষা হিসেবে রয়ে গেল। তো এই ভাষাটা তাহলে কি করবে?
তো এই ভাষাটা দেখা গেছে আমাদের যেটা আমাদের আহমদ শরীফরা বলতে চান যে, বা আমাদের স্কলাররা, একাডেমিয়ার স্কলাররা বলতে চান যে অশিক্ষিত মুসলমান শ্রেণীর ভাষা, যেটা হচ্ছে পুঁথির ভাষা, এই হিসাবে হাতেম তাই চলে গেছে। তো এখন এই হাতেম তাইয়ের পুঁথিটা তো বিপুল জনপ্রিয়, তো এরে তো ব্যাপটাইজ করতে হবে। তো ব্যাপটাইজ মানে হচ্ছে এর শুদ্ধিকরণ করতে হবে। এই শুদ্ধিকরণের কাজটা করা হয়েছে এরে ফোর্ট উইলিয়ামের যে ভাষা স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডে নিয়ে আসার কারণে। এটার একটা সুন্দর এক্সাম্পল আপনাদের আমি দিতে পারি, যেটা হচ্ছে বিষাদ সিন্ধু। এখন বিষাদ সিন্ধুর আগে এমন অজস্র পুঁথি আছে যারা কারবালা নিয়ে ডিল করছে, এবং কারবালার নানা ধরনের ইস্যু নিয়ে তাদের ওইখানে আছে, হোসেনের মৃত্যু বা ইয়াজিদের কাহিনী। তো এই যে কারবালার বিশাল বিশাল স্টোরি, এই স্টোরিগুলোর মীর মোশাররফ হোসেন কী করছেন, একটা মানে শুদ্ধ সাধু বাংলায় তিনি কনভার্ট করছেন, এক ধরনের নতুন করে নিছেন। এবং মীর মোশাররফ হোসেনের ক্ষমতা ছিল এই যে তিনি একটা ক্লাসিক উপহার দিতে পারছেন আমাদের, যেই কারণে পরবর্তীতে আর কাউরে এই কারবালার স্টোরি নিয়ে বেশি করতে হয় না। কারবালা পড়তে গেলে বিশেষ করে বিষাদ সিন্ধুর দিকেই চলে যায়, এবং বিষাদ সিন্ধু একটা হিউজ সফল একটা উপন্যাস হিসেবে দাঁড়াইছে। কিন্তু হাতিম তাইয়ের ক্ষেত্রে সম্ভবত, আমি বলতেছি সম্ভবত এটা ঘটে নাই, মানে এরকম একটা ক্লাসিক তৈরি না হওয়ার কারণে যেটা হয়েছে, হাতিম তাই বারবার লেখার প্রয়োজন হয়েছে। এবং কেউ না কেউ এটা মনে করতেছেন যে আগের ভার্সনটা সম্পূর্ণ না, আগের ভার্সনটা ঠিক আছে বাজারে প্রাসঙ্গিকতা হারাই ফেলছে, তো আমরা নতুন করে এটা করব। এবং এটা করতে গিয়ে তারা কি করছে, হাতিম তাইয়ের নতুন প্রেক্ষাপটে নতুনভাবে তারা তাদের মতো করে স্টোরি শেপ দিচ্ছেন, নতুন করে ভাষা শেপ দিচ্ছেন। এই ভাষা শেপ দিতে গিয়ে দেখা হয়েছে যে তারা আস্তে আস্তে যে আরবি ফার্সি বহুল যে বাংলা, এটা ছেড়ে দিচ্ছেন, এবং সংস্কৃত বহুল যে বাংলা, এটার ভেতরে ঢুকছেন। এবং এটার ভেতরে ঢুকতে গিয়ে আমরা যেটা দেখছি, শেখ আব্দুর রহিম পর্যন্ত, বা বিশেষ করে 19 শতকের শেষ পর্যন্ত, যখন হিন্দু আইডেন্টিটি রিভাইভালিজমের পিক আওয়ার আমরা যেটা বলতেছি, কারণ এই সময়টাতেই 1892 সালেই চন্দ্রনাথ হিন্দুত্ব বইটা লিখছেন। তো 1898 সালের যে হাতিম তাই আমরা দেখতেছি, এটাতে আমরা দেখতেছি যে কিভাবে সংস্কৃত বহুল হাতেম তাই হয়ে উঠছে, এবং হাতেম তাইয়ের সামনে এবং পিছন থেকে কিভাবে শব্দ অ্যাড্রেস সূচক, যে আল্লাহ শব্দগুলো কিভাবে ঈশ্বরে রূপান্তরিত হচ্ছেন, দরবেশ শব্দগুলো কিভাবে সন্ন্যাসীতে রূপান্তরিত হচ্ছেন, এইটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা, যেটা ফাইন্ড আউট করার মতো আর কি। তো আমরা যেটা বলতেছি যে এই সৈয়দ হামজা যে কাজটা করছেন, আরবি ফার্সি যেটা রাখছেন, এইটাও তার একটু আরোপিত জায়গা ছিল, যে আরবি ফার্সি এত বহুল করে ফেলছেন যে এটাতে আসলে করা যায় না আর কি, যে অনেক বেশি দুর্বুদ্ধ হয়ে ওঠে আর কি। কিন্তু এইটারে একটু সহজভাবে নিছেন মোহাম্মদ দানিশ। তো এখানে আমরা দেখি যে পরবর্তীতে যে বিভিন্ন সময়ে গিয়া এই অলঙ্কারগুলো চেঞ্জ করা হয়েছে, ভাষিক অলঙ্কার। মোহাম্মদ দানিশ তার মূলত আসলে চাহার দরবেশের জন্য মোহাম্মদ দানিশ বিখ্যাত, এবং আমরা যখন চাহার দরবেশের আলাপ করি তখনই মোহাম্মদ দানিশের আলাপ আসে। হাতেম তাই সে অর্থে মোহাম্মদ দানিশের শ্রেষ্ঠ রচনা না, কিন্তু তারপরেও এই চাহার দরবেশ এবং তার ভাষার ব্যবহার দেখলেও বোঝা যাবে যে তিনি আসলে ইয়ের মতো না, সৈয়দ হামজার মতো প্রভাবশালী না, মানে উর্দু ফার্সি খুব বেশি অত বেশি প্রভাবিত না। ওকে, ঈশ্বরচন্দ্র সরকারের বাংলা হাতেম তাই আমরা কিছু প্যাটার্ন দেখতে পাই। এখানে তিনি ব্রহ্ম নিরঞ্জন ব্যবহার করছেন, 14 ভুবন ব্যবহার করছেন, নিরাকার শিবের আলোচনা আনছেন, হিন্দু রূপক কাহিনী ব্যবহার করছেন, যেটা আমরা সৈয়দ হামজা থেকে পুরো বিপরীত আমরা দেখছি। এবং এটা অনিবার্যভাবে ফরুক আহমদ থেকে পুরো বিপরীত। এবং তার এইখানে ছন্দ একটু মুক্ত হয়ে উঠছে, যেটারে আমরা ঔপনিবেশিক পরবর্তী যে মডার্ন যে গদ্যধারা, যেটা ফোর্ট উইলিয়াম থেকে বাংলা এবং উর্দুতে গদ্য শুরু হয়েছে, এটার সাথে আমরা অনেক বেশি অ্যালাইন করতে পারি এখানে। তো এই যে হাতেম তাইয়ের যে লম্বা জার্নি, এখানে আরেকটা হয়েছে যে ধর্মীয় বোঝাপড়া কীভাবে শিফট করছে। এই ধর্মীয় বোঝাপড়া নিয়ে আমাদের হাতেম তাই একটু পড়তে হবে আর কি। আমরা 2-3 লাইন যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে সৈয়দ হামজা তার পুঁথিতে বলতেছে, শুরু করতেছে এইভাবে: এলাহি আলামিন আল্লাহ, জগতের সার, 14 ভুবন মাঝে তার অধিকার, একেলা আসিল প্রভু সেই নিরঞ্জন, আপনার নূরে নবী করিল সৃজন, মোহাম্মদ নামে নবী পয়দা করিয়া, আপনার নূরে তারে রাখে ছাপাইয়া, দুনিয়া করিল পয়দা তাহার কারণ, আসমান জমিন আর 14 ভুবন। তো আমরা দেখতে পারতেছি যে এইটা ট্রেডিশনাল ইসলামের যে হচ্ছে আল্লাহ তাআলা প্রথমে একা ছিলেন, তারপরে তিনি কী করলেন, নূরে মোহাম্মদী তৈরি করলেন, মোহাম্মদের নূর তৈরি করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো
এই তৈরি করার পরে তারপরে তিনি তারে গোপন করে রাখলেন, তারপরে আস্তে আস্তে পৃথিবী তৈরি করলেন। এখানে পরবর্তীতে সৃষ্টির আরও নানা ধরনের বর্ণনা আছে, কীভাবে লৌহ কলম তৈরি হইলো, কীভাবে আরশে আজিম তৈরি হইলো, এটার বর্ণনা সৈয়দ হামজা দিয়েছেন। তারপরে তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করছেন, তারপরে 12 ইমামের প্রশংসা করছেন। এটা আমি আরও একবার বলছি, আমি আবারও বলতেছি যে সৈয়দ হামজার টেক্সটের এটা একটা গুরুত্বপূর্ণ ফিচার যে তিনি 12 ইমামের করছেন, প্রশংসা করছে। কারণ হচ্ছে আমরা জানি যে আমরা যে ট্রেডিশনের কথা বলতেছি এটা প্রায়ই সুন্নি অধ্যুষিত ট্রেডিশনের কথা বলি। এইখানে যে সিনক্রিস্টিক বা যে ট্রেডিশনের কথা বলতেছি, যে কালচারাল যে লেনদেনের কথা বলতেছি, এটা শুধু হিন্দু এবং মুসলমানের লেনদেন ছিল না। এটা মুসলমানদের মধ্যে যে বিভিন্ন ধারার যে সিনক্রিটিজম, বিভিন্ন ধারার যে মেলামেশা, এবং হিন্দু ধর্মের বিভিন্ন ধারার সাথে যে মেলামেশা, এইটাও ছিল। তো এইটা যখন সৈয়দ হামজার মধ্যে আমরা দেখলাম, তো এখানে সৈয়দ হামজার যে লাইনটা, এইটা নিয়ে আমাদের একটু ভাবার জায়গা আছে যে এলাহি আলামিন আল্লাহ জগতের সার, 14 ভুবন মাঝে তার অধিকার। আমরা প্রথমটা জানি যে এলাহি আলামিন আল্লাহ হচ্ছে এই জগতের সার, তাই তো, আল্লাহ আসমানুর জমিনের নূর, এটা আমরা কোরআনের আয়াত পাই। তো এইটা নিয়ে আমরা এটা দেখতে পাচ্ছি সে একটা সুফি স্পিরিট আনছেন। কিন্তু তারপরে 14 ভুবন মাঝে তার অধিকার, এই 14 ভুবনটা কি আসলে তিনি বলতে চাইতেছেন কি? তো আমরা যখন খোঁজাখুঁজি করি যে 14 ভুবন বলে আসলে কি বোঝানো হয়, তখন আমরা দেখি যে আসমান ও জমিনের, 7টা আসমান 7টা জমিনের ধারণা দিয়ে মুসলমান ট্রেডিশনে একটা আইডিয়া এখন আধুনিক সময়ে আছে। কিন্তু এই আইডিয়াটা আসলে স্পষ্ট না, এই আইডিয়া বেশি স্পষ্ট হয় হিন্দু বা বৌদ্ধ ট্রেডিশনের ভেতরে গেলে। আমরা দেখি ওইখানে যে তারা 7টা যে ভুবনের কথাই আনেন। এখানকার ট্রেডিশনাল যে ধারা, এই কালচারের ভেতরে এই 7টা ভুবন কি, যে আমরা যে মর্তলোকে আছি এর উপরে 7টা লোক এবং নিচে 7টা লোক, পাতাল লোক। তো এই যে 7টা লোক, এটা হচ্ছে একটা ইন্টারপ্রিটেশন। আরেকটা ইন্টারপ্রিটেশন আছে যে 7টা ভুবন হচ্ছে 14টা ভুবন হচ্ছে 14টা ইন্দ্রিয়। কারণ আমরা বলি যে আমরা তো 5টা ইন্দ্রিয়র কথা জানি, আসলে তাহলে 14টা ইন্দ্রিয় হইলো কীভাবে? এটা তারা দেহতাত্ত্বিক যে আলোচনা, এটার মধ্যে দেখা যায় যে 4টা জ্ঞানেন্দ্রিয়, 4টা কর্মেন্দ্রিয় এভাবে ভাগ করা হয়েছে। তো এখন আমরা বলতেছি যে এই ধর্মীয় বিষয়টা পরবর্তীতে কিভাবে ইভলভ করছে। তো আমরা জাস্ট উদাহরণ হিসেবে, সবগুলো তো উদাহরণ হিসেবে আনা সম্ভব না, উদাহরণ হিসেবে আমরা ঈশ্বরচন্দ্র সরকারের হাতেম তাই যে এইটার আলাপটা আনবো। ঈশ্বরচন্দ্র সরকার তিনি তার হাতেম তাই বলতেছেন যে এক ব্রহ্ম নিরঞ্জন জগতের সার, 14 ভুবনেতে রচনা যাহার, জলধি উপরি ভারে হয়ে উপবেশন, বটপত্রে দয়াময় করিয়া শয়ন, সেই নিরাকার ব্রহ্ম নিরুপরিভাগে সৃষ্টি স্থিতি করিবেন শক্তি অনুযোগে। এমন কথা হচ্ছে যে তিনি যখন হাতেম তাইটা শুরু করতেছেন, তিনি এক ব্রহ্ম নিরঞ্জন রে করতেছেন, এটা আল্লাহর সাথে ঠিক প্যারালালি আমরা কম্পেয়ার করতে পারি। কিন্তু এখানে তিনি মোহাম্মদী নূরের কথা কিন্তু আনেন নাই, তিনি প্রথমে আরেকটাই আনছেন, যেটা হচ্ছে আমরা দেখতেছি তিনি বলতেছেন যে ব্রহ্মা প্রথমে কি ছিলেন, জলের উপরে ছিলেন। এটা বাইবেলের সাথে তুলনীয় আর কি। বাইবেলে যে গডের স্পিরিট সৃষ্টির শুরুতে পানির উপরে ভাসমান ছিলেন, মানে হভারিং করতেছিল আর কি, যেটার। তো এইখানে আমরা দেখতেছি যে তিনি ঈশ্বরচন্দ্র সরকার যখন এই আলোচনাটা করতেছেন, তিনি বলতেছেন যে এই প্রথমে যখন ব্রহ্ম নিরঞ্জন সৃষ্টি মনস্থ করলেন, তিনি কি করলেন, এই শক্তি তৈরি করলেন। এই শক্তির নাম তিনি দিয়েছেন, ঈশ্বরচন্দ্র এই শক্তির নাম দিয়েছেন হচ্ছে আদ্যা শক্তি। তিনি বলতেছেন যে অপরূপ, আচ্ছা, সংসার রচিতে তারে করেন মনন, ইচ্ছায় তার শক্তি হইতে কন্যার সৃজন। তিনি তার শক্তি থেকে একটা কন্যা সৃষ্টি করলেন। অপরূপ সেই কন্যা দেখিলেন শ্যাম, আদ্যাশক্তি বলে তারে রাখিলেন নাম। এই যে আদ্যাশক্তি, এইটা অনেকটা নূরে মোহাম্মদের প্যারালালি দাঁড়াইছে। আমরা যেটা দেখতেছি যে যেটা সৈয়দ হামজা, এবং আমরা যেই সৈয়দ হামজা তিনি সুফি মানুষ ছিলেন, তিনি যে হাতেম তাই শুরু করার আগে যে সৃষ্টিতত্ত্বের প্রক্রিয়া আমাদের সামনে বর্ণনা করতেছেন, এই সৃষ্টিতত্ত্ব ঈশ্বরচন্দ্র সরকারের কাছে এসে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, এবং তিনি এইখানে তার মতো করে এক ধরনের কালচারাল বোঝাপড়ার দিকে নিছে, যেটা হচ্ছে তার অডিয়েন্সকে কনভিন্স করবে। এবং ঈশ্বরচন্দ্র সরকার যখন এটা নিছেন, তিনি অবশ্যই তিনি এটা মনে করে নিছেন যে তার এই টেক্সটের একটা স্পেসিফিক অডিয়েন্স আছে, তাদের কাছে তার বক্তব্যটা পৌঁছাইতে হবে।
তো অধরচন্দ্র এবং বিজয়নাথের যে লেখা, অধরচন্দ্র এবং বিজয়নাথ দুইজনের হাতেম তাই গদ্যে, এবং আমরা দেখছি এই সময় গদ্যটা খুবই মডার্ন হয়ে গেছে, এবং এ হওয়ার কারণে এখন গদ্যের আগে মডার্ন টেক্সটের একটা বড় ফিচার হচ্ছে তারা ভনিতা করে কম, মানে ইসের আগে তারা বন্দনা যে পর্বটা আছে এটা মধ্যযুগের ফিচার, আধুনিক রচনাবলিতে এই বন্দনার ভাবটা কম। তো অধরচন্দ্র এবং বিজয়নাথের লেখায় আমরা দেখি কোনো ভনিতা নাই, তারা সরাসরি কাহিনীতে প্রবেশ করছেন, এবং বিজয়নাথ বিশেষ করে তিনি এই দরবেশে সন্ন্যাসী হিসেবে চিহ্নিত করতেছেন, মানে যে যে জায়গাগুলোতে যে দরবেশ প্রসঙ্গগুলো আসছেন ওইখানে তিনি সন্ন্যাসী বলতেছেন। আচ্ছা, আমাদের তাত্ত্বিক আলোচনায় যদি আমাদের একটু বোর হয়, আমি একটা স্টোরি বলে নেই, কারণ সন্ন্যাসীর কথা যেহেতু বলতেছি আমাদের একটা স্টোরি বলা বোধহয় অপ্রাসঙ্গিক হবে না। হাতিম তখন ছোট, মানে খুবই ছোট। তো হাতিমের কাছে এক বৃদ্ধ লোক আসছেন, যে তিনি বলতেছেন যে আমি তো আসলে বুখরা, বাগদাদ, সমরকন্দ ঘুরে ঘুরে এই পাথরটা খুঁজে বের করে আনছি, তো এই পাথরটা আমি আপনার উপহার দিতে চাই কিশোর হাতিমকে। এবং এই হাতেম এটার কাছে বললেন যে এটার কাজ কি, তিনি বললেন যে এটা হচ্ছে পরশ পাথর, এটা যেখানে ছোঁয়ানো হবে ওটা স্বর্ণ হয়ে যাবে। তো হাতিম বলতেছে এটার জন্য তো আপনার কত সময় লাগছে, বলতেছে না এটার পেছনে আমার 70 বছর সময় লাগছে, আমার সারা জীবন এটার পেছনে গেছে। হাতিম বলতেছে এই এতটুকু সময় আপনি যদি আপনার নিজের পেছনে দিতেন আপনি নিজে তো পরশ পাথর হয়ে যাইতেন। পরে বলতেছে এই যে যে হাতিমের যে টিচিংটা, হাতিম যেটা বলতেছে যে যে তার যে একটা মোরাল টিচিং এবং স্পিরিচুয়াল টিচিংটা দিচ্ছে, এই টিচিংয়ের মধ্য দিয়ে মূলত তিনি তার মানে সৈয়দ হামজা বা ধরেন এই টেক্সটের হাতিমের যে গল্পের প্লট, এই প্লটের মধ্য দিয়ে তিনি একজন পারফেক্ট ইনসান তৈরি করতে চাইতেছেন আর কি, যে ইনসানের গুণাবলী কেমন হতে পারে, মানুষে আরও বেশি মানুষের দিকে ফোকাস করার জন্য, আরও বেশি মানবতার দিকে ফোকাস করার জন্য কথা বলতেছেন। তো এই যে যে দরবেশ প্রসঙ্গ, এই যে যে সাধু প্রসঙ্গ, এগুলো আমরা দেখি যে পরবর্তী সময়ে এই ওয়ার্ডগুলো চেঞ্জ হয়ে যায়, যেমন যেটা বললাম যে দরবেশগুলো সন্ন্যাসী হয়ে যায় আর কি। তো ক্ষমতার কাঠামোর সাথে আমরা পরের আলোচনা আমাদের এগুলোর সাথে রিলেট করতে পারবে যে ক্ষমতার কাঠামোর সাথে কিভাবে প্রাসঙ্গিক হয়। যেমন হায়দার বক্স হাতেম তাই লিখতেছেন, হায়দার বক্স লেখার আগে লর্ডের প্রশংসা করতেছেন, রাজার প্রশংসা করতেছেন, এবং রবার্ট ক্লাইভের প্রশংসা করতেছেন, ফোর্ট উইলিয়ামের প্রশংসা করে নিচ্ছেন, কারণ সে চাকরি করে ফোর্ট উইলিয়ামে। তো এই যে যে নতুন চাকরির প্রেক্ষাপট থেকে তিনি এই যে যে প্রশংসা করে নিচ্ছেন, তো আমরা এটা জানি দরবারের অধীনে যারা হিস্ট্রি রচনা করে, দরবারের অধীনে যারা সাহিত্য চর্চা করে, তাদের মধ্যে এই ক্ষমতা কাঠামোর একটা ব্যাপার থাকে। এখন পরবর্তীতে কি হয়েছে যে আমরা দেখছি একটা বেঙ্গল রেনেসা হয়ে গেছে, বাংলা ভাষার উপরে একটা ওই ধরনের একটা ছাপ তৈরি হয়েছে, একটা 1860-এর দশকে একটা স্ট্যান্ডার্ড বাংলা তৈরি হয়ে গেছে, সংস্কৃত বলি আর যেভাবেই বলি বাংলা গদ্য তৈরি হয়ে গেছে। তো তারপরে এই নতুন যে ক্ষমতা কাঠামো, যেখানে হিন্দু সংখ্যাগুরু একটা তারা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করতেছে, কংগ্রেস প্রতিষ্ঠিত হয়ে গেছে, এবং তারা একটা হিন্দু রাষ্ট্র প্রকল্পেরও চিন্তা করতেছে, যেটা আমরা দেখছি যে যে হিন্দু সভার মধ্য থেকে আমরা দেখছি পরবর্তীতে। তো এটা বলতেছি আমরা এই কারণে যে এই যে পলিটিক্যাল যে চেঞ্জ, এই চেঞ্জের মধ্য দিয়ে আমরা দেখতেছি হাতেম কীভাবে তার ন্যারেটিভ চেঞ্জ করে ফেলতেছে, হাতেম তার গল্পগুলো আস্তে আস্তে ছোটো হয়ে আসতেছে, হাতেম তার মধ্যে আগের মতো আর একজন মানে সৈয়দ হামজার যে পুঁথি, এই পুঁথিতে হাতেম তাই পড়লে অনেকটা মনে হবে যে বাংলার কোনো দরবেশ, যে হচ্ছে আমরা নূর কুতুবুল আলমের কথা বলি, খানজাহান আলীর কথা বলি, কিংবা শাহজালালের কথা বলি, যারা বাংলায় আসছিল এবং বাংলায় তারা একবারে ওয়ারিয়র সুফি যাদের আমরা বলি, তারা ওয়ার করছে, আবার তারা সুফি, তারা মানবতাবাদের কথা বলে, আবার তারা মানুষের কল্যাণে কাজ করে সবসময়। হাতেম তাই দেখলে বিষয়টা এরকম যে সৈয়দ হামজার হাতেম তাই বিশেষ করে এই ফিচার, এবং মোহাম্মদ আনিসের হাতেম তাই মূলত এই ফিচার। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে, এই হাতেম তাইয়ের এই রিলিজিয়াস এবং স্পিরিচুয়াল বিষয়টা অনেক বেশি মোরাল জায়গাতে ঢুকে গেছে আর কি, যেটা হচ্ছে পরবর্তী সময় দেখা গেছে যে আল্লাহ বা ধর্মীয় বিষয় আসে অনেক বেশি প্যাসিভ হয়ে গেছে। তো এখানে মোরাল স্ট্রেংথটা, এখন আমরা বলতেছি যে আমরা মোরালিটির কথা কেন বলতেছি, আমরা বলতেছি ওই সময় তো বাংলায় রেনেসার আলো ঢুকে গেছে এবং মানবতাবাদের আলো ঢুকে গেছে, এবং তারপরে করতেছে, এবং এখানে মোরালিটি অনেক বেশি প্রাধান্য বিস্তার করে আসতেছে। তো
পুঁথির যে হাতেম তাই এটার সাথে ক্ষমতা কাঠামোর সম্পর্কটা কি আসলে? পুঁথির হাতেম তাইয়ের বিরুদ্ধের একটা বড় কারণ হচ্ছে, এটা ডক্টর ওয়াকিল আহমদরা বলছেন যে বাংলায় তো আসলে মুসলমানরা তখন আসলে পরাজিত শক্তি, এটা 1411 শুরু থেকে। তো মুসলমানদের মধ্যে পূর্বপুরুষ বা ইয়েদের এই ফোকলোরের যে বীরত্ব, এইটা এই ধরনের বীর রস বন্দনা তাদের পাবলিকের জন্য একটা ওয়ার্ম আপের মতো ছিল আর কি, যে তারা পাবলিককে বলতো যে তোমরা অশিক্ষিত, তোমরা পিছাই পড়ছো, বিষয়টা এরকম না, তোমাদের পূর্বপুরুষ পিছাই ছিল। তো এইটার একটা বড় এক্সাম্পল আমরা বলতে পারি যে আমির হামজার পুঁথিতে দেখা যায় যে আমির হামজার সাথে হিস্টোরিক্যালি আমরা বলতে হিস্টোরিক্যালি তার সাথে এতটুকুই সত্য যে তিনি রসুলের চাচা, কিন্তু আমির হামজার পুঁথিতে যা আছে এটা আসলে রসুলের চাচার সাথে কোনো কিছুই কানেক্টেড না। তো এই যে এত বীরত্ব বর্ণনা, এত মাহাত্ম বর্ণনা, এগুলো বর্ণনা হাতেম তাইয়ের ক্ষেত্রেও এইটাই, যে এত মাহাত্ম বর্ণনা এর একটা বড় কারণ ছিল যে হচ্ছে মুসলমানদের জন্যে যে এক ধরনের বীর রসের যে বিস্তার ঘটে ওই সময় ওইটা। এবং হিন্দু সম্প্রদায় থেকে যারা আসছে পরবর্তীতে, যারা মডার্ন হয়েছেন, তাদের মধ্যে যেটা ছিল এটা হচ্ছে নতুন সংস্কার প্রবণতা, আধুনিকায়ন, তারপরে হচ্ছে মানবতাবাদের যে ইটা আছে এইটা। তো হাতেম তাইয়ের যদি আমরা সাংস্কৃতিক বিষয়গুলো আমরা দেখতে চাই, এখানে অনেকগুলো এলিমেন্ট পাবো আমরা, বিশেষ করে যে হচ্ছে এখানে কালচার কীভাবে একটা আরেকটার সাথে ব্ল্যান্ড করে আসছে। যেমন এখানে সুফিবাদের এলিমেন্ট আছে, ভক্তিবাদের এলিমেন্ট আছে, এখানে লোকজ যে ধর্ম আছে এগুলোর এলিমেন্ট আছে। কারণ ইসলাম এখানে যখন প্রবেশ করছে, ইসলাম তো বাকিগুলোরে করে দেয় নাই, মানে রিজেক্ট করে দেয় নাই। ইসলাম যখন এখানে আসছে, বাকি কালচারগুলোর সাথে সে এক ধরনের সহাবস্থানের দিকে যাইতে চাইছে, এবং এই সহাবস্থান যাওয়ার কারণে দেখা গেছে যে এইখানকার চর্চিত ইসলামের সাথে অনেকগুলো নেটিভ কালচার ঢুকে গেছিলো, এবং এইখানকার কালচারগুলো ইসলামের প্রভাবে তারা কিছুটা শেপ নিয়েছিল। তো এই যে তার প্রতিনিধিত্ব করে হাতেম তাই। এবং হাতেম তাই যখন আমরা দেখি যে হাতেম তাইয়ের যে নায়কের জার্নি বা হাতেম তাইয়ের যে নারীদের কান্না, নারীদের বিষাদ, এগুলো অনেকটা দেখা যায় যে আমাদের বাঙালি কোনো নারীর আর্তনাদ, বাঙালি কোনো নারীর কান্না, বাঙালি কোনো নারীর অপেক্ষা। আমরা এখানে যে হোসনা বানুর যে উৎকণ্ঠা, এগুলো কোনো বাঙালি নারীর উৎকণ্ঠার মতোই আর কি। যে হোসনা বানুর যে রাগ, এগুলো কোনো বাঙালি নারীরই প্রতিনিধিত্ব করে। এবং তারপর আমরা যতই বলি যে আরবি ফার্সি এলিমেন্ট থেকে হাতেম তাই আসছে, তো হাতেম তাইয়ের ভেতরের যে ইমোশনাল জার্নি, এটারে আমরা অনায়াসে মধ্যযুগের যে প্রেমময় আখ্যানের যে জার্নি, এটার সাথেও কানেক্ট করতে পারি আমরা। যে শ্রীকৃষ্ণ কীর্তন পরবর্তী যে শ্রীকৃষ্ণ কীর্তনের যে ধারা থেকে আমরা করি, এটার সাথে আমরা হাতেমের ধারারেও কানেক্ট করতে পারি, এটা রোমান্টিক প্রণয় উপাখ্যানের মধ্যেও আনতে পারি। এবং এই যে রোমান্টিক প্রণয় উপাখ্যানের কথা বলতেছি, কারণ এই বাংলার যে চেনা ধারা রোমান্টিক প্রণয় উপাখ্যান, এইখানে নায়িকার অপেক্ষা, নায়কের বীরত্ব, নায়কের জার্নি, এগুলো সব হচ্ছে আমাদের পাশের বাসার কোনো এক বড় ভাইয়ের, প্রেমিক বড় ভাইয়ের মতো, কিংবা প্রেমিক দাদুর মতো, যে তার তারুণ্যের গল্পগুলো বলতেছে আমাদের কাছে। হাতেম তাইয়ের বেশি এলিয়েন মনে হয় না আর কি। হাতেম তাইয়ের জন্ম করছেন ইয়েমেনে, তা আমরা বর্ণনা পাই ইয়েমেনের, কিন্তু লেখক যারা লিখছেন এদের কেউ তো আর ইয়েমেন যায় নাই আসলে। তো এদের যে চেনা পরিসরের ঘটনা, এটা এদের বাড়ির পাশের ঘটনায়। তো এই ঘটনাগুলোরই তারা হাতেমের টেক্সট হিসেবে বর্ণনা করে আসছেন, এবং হাতেম এইভাবেই আনছেন। তো এই কারণে দেখা গেছে হাতেমের ভেতরে যেভাবে হিন্দু পুরাণ ঢুকে গেছে, অনুরূপ বাউল ঘরানার ধারণা ঢুকে গেছে, অনুরূপ দেহতাত্ত্বিক এলিমেন্ট ঢুকে গেছে, এবং পরবর্তীতে যেটা আমরা বলতেছি যে ইসলামের যে ধারণা, এটাও তো আছেই আগে থেকে। তো হাতিম হয়েছে একটা হচ্ছে এমন একটা পিস যেটার ভেতরে সব কিছুই আছে মূলত, যেটা হচ্ছে বাংলার সংস্কৃতির ভেতরে যা যা থাকে। তো আমি আমার আলোচনার শেষ দিকে আসছি। তো আমি বলতে চাইতেছি যে এখন বলবো যে আধুনিকতার সাথে সাথে হাতেম তাই কীভাবে ইভলভ করছে। তো এটা আমরা অনেকটাই বলে ফেলছি, আমরা জাস্ট এটা বলে নিই যে বিনয় ঘোষ কলকাতার কালচার নামে একটা বই লিখছেন, এবং তারপরে আমাদের আব্দুল কাইয়ুম স্যার ওনারা যে পুঁথি নিয়ে রিসার্চ করছেন, তারপরে আবুল কাসিম আদমউদ্দিন, তারপরে কাজী আব্দুল মান্নান, তারপরে আনিসুজ্জামান, তারা সবাই পুঁথি নিয়ে আলোচনা করতে গিয়ে একটা কথা বলছেন, এটা হচ্ছে যে বটতলা প্রসঙ্গ আর কি। যে এই যে বটতলার সাহিত্য, যেটা হচ্ছে বটতলারে কেন্দ্র করে যে সাহিত্যগুলো চর্চিত হয়েছে, তো এই সাহিত্যর বিকাশ ঘটছে মূলত
প্রেস তৈরির প্রাথমিক যুগ। তখন প্রেস হচ্ছে একজন একজন করে প্রেস স্থাপন করতেছে। এইটা হচ্ছে আপনার বটতলার শোভাবাজার না, শুধু ঢাকার চকবাজার, তারপরে আপনার সিলেট, ময়মনসিংহ, এগুলোতে প্রেস ছিল এবং এই প্রেসগুলোতে বিপুল পরিমাণ হাতেম তাই বিপুল পরিমাণ বের হইতো। তো এই যে একটা একটা করে প্রেস স্থাপিত হইতেছে, একটা একটা করে এই পুঁথিগুলো আরও বড় হইতেছে। এই যে প্রথমত হচ্ছে ইউরোপিয়ান যে টেকনোলজি, এর মধ্যে দিয়ে যে আমরা প্রেসরে করছি, বাংলাব্যাপী ছড়াই দিছি, এই বাংলাব্যাপী ছড়ানোর প্রাথমিক পর্যায়ে কিছু পুঁথি আর কিছু পৌরাণিক টেক্সট আমাদের জন্য রাখছে, সামনের সারিতে ছিল। এইটা হচ্ছে হাতেম তাই। এবং এই হাতেম তাইয়ের পরের যে বটতলা থেকে যখন লিটারেচার আমাদের ইসের দিকে চলে আসতেছে, যে এই প্রেসগুলোরে আমরা দেখতেছি, প্রথম দিকে আমরা বলতেছি যে এ খাস যন্ত্র, তারপরে সিদ্দিকিয়া, তো এই নামগুলো আমরা দেখি জাস্ট মুদ্রণ যন্ত্র হিসেবে আছে। কিন্তু যখন আমরা 19 শতকের শেষ দিকে যাচ্ছি, তখন আর মুদ্রণ যন্ত্র কেউ ব্যবহার করতেছে না, তারা ব্যবহার করতেছে প্যাপিরাস, অমুক প্রেস, মানে একটা মডার্ন তারা একটা নেম পাইছে, একটা ব্যানার পাইছে, তার মধ্যে দিয়ে তারা একটা মোটা পুরোদস্তুর একটা পাবলিকেশন সিস্টেমে চলে গেছেন। এবং তারপর আমরা এই সময়কালের প্রিন্টিংয়ের যে টেক্সটের যে চেঞ্জ, এটাও আমরা দেখতে পারি যে 1804 বা তারপরের যে মানে টেক্সটগুলো কীরকম, এবং পরবর্তীতে ফরুক আহমদের সময়কালের টেক্সটগুলো কীরকম। এবং এই বটতলার যে কালচার, যেটার আমরা বলতেছিলাম যে সবাই যেই কালচারে রেফার করছে, এই কালচারটা ছিল আমাদের ব্রিডিং পয়েন্ট আর কি। যে এটার আমরা যতই ইগনোর করে রাখি, আমরা তো আসলে আমাদের ব্রিডিং গ্রাউন্ডটা হিসেবে ফোর্ট উইলিয়ামরা অ্যাড্রেস করতে চাই। তো প্যারালালি বটতলা থেকে আমাদের একটা কালচার শুরু হয়েছে। এটা আসলে মুসলমানের কালচার না, আসলে হিন্দুর কালচার না, বটতলা থেকে হিন্দু মুসলমান সবার কালচার হয়েছিল। এবং এইটাই আসলে প্রবলেমেটিক, যে আমরা যখন বাংলা ফোর্ট উইলিয়ামের কালচারে অ্যাড্রেস করতে চাই, তখন দেখা যায় এটা সংস্কৃত বহুল হওয়ার কারণে যেটা হচ্ছে অনেক বেশি বহুল হয়ে গেছে আর কি, মানে একটু বেশি পরিচয়বাদী হয়ে গেছে। বটতলার কালচারে এরকম পরিচয়বাদী ছিল না, এখানে সবারই ছিল। এবং আরেকটা কথা বলে নিতে চাই যে উর্দু, ফোর্ট উইলিয়ামের যে উর্দু, ফোর্ট উইলিয়ামের উর্দু কিন্তু এরকম পরিচয়বাদী এত বড় পরিসরে ছিল। ফোর্ট উইলিয়ামের যে উর্দু সেকশন, এখানে আসলে হিন্দু মুসলমান সবাই ছিল আর কি। এবং ফোর্ট উইলিয়ামের প্রথম দিকে প্রকাশিত টেক্সটের নাম একটা হচ্ছে শকুন্তলা। তো আমরা বলতেছি যে এই যে বটতলার যে কালচার, এই কালচারটা কীভাবে আস্তে আস্তে ছড়াই গেল এবং প্রিন্টিংয়ের বিকাশ লাভ করলো। এবং এই বিকাশ লাভ করা যে ইগুলা বাংলা ব্যাপী যে ছড়াই যাওয়ার টেক্সট, এই টেক্সটগুলা কীভাবে পরে মডারেশনের মধ্যে দিয়ে গেছে। দ্বিতীয় আলাপ হচ্ছে যে ফোর্ট উইলিয়াম আসার পরে বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা রাখা হয়েছে, বাংলার মানে পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটা আমরা বলি, এখানে এটা হচ্ছে গদ্যের প্রসার। যে উর্দু এবং বাংলা দুইটাতেই গদ্য রচনা শুরু হয়েছে। এবং এই গদ্য একটা হচ্ছে মডার্নিজমের বড় একটা মানে মাইল ফলক আর কি। এবং তারপরে দেখছি এই হাতেম তাই গদ্যে পরে হয়েছে, রূপান্তরিত হয়েছে। এই ক্ষমতা কাটানোর মধ্যে দিয়েই হাতেম তাই যেহেতু গদ্যে গেছে, তো বিষয়বস্তুর দিক থেকে কি সেই ইউরোপীয় স্টাইল গ্রহণ করে ফেলছে। এবং আমরা ইউরোপীয় স্টাইলটা আমরা কেন এইভাবে আনতেছি, রেনেসাঁ পরবর্তীতে ইউরোপীয় মডার্নিজমের যে ফিচারগুলো দেখি লিটারেরি টেক্সটে, তার মধ্যে একটা হচ্ছে গদ্য প্রদান, আরেকটা হচ্ছে মানবতাবাদ আর রেশনালিজম। তো আমরা হাতেম তাই পরে কী দেখছি, যে পরবর্তী যে হাতেম তাইগুলো আছে, এরা অনেক বেশি রেশনাল হওয়ার চেষ্টা করতে চাইছে আর কি। এটা ফিকশন থেকে আস্তে আস্তে রেশনাল হয়ে উঠছে, তো হইতে চাইছে আর কি। এবং তারা গদ্যের উপর বেশি জোর দিচ্ছে, একটা স্ট্যান্ডার্ড গদ্য তৈরি করতে পারছে। এবং পরবর্তীতে তারা একটা দাঁড় করাইছে, একটা কালচারাল একটা মানে স্ট্যান্ডার্ড দাঁড় করাই রাখছে, যেন পরবর্তীতে তা কেউ রচনা করলে এর মধ্যে দিয়ে আসে। তো এইভাবে যখন ফরুক আহমদ করলেন, ফরুক আহমদ ট্রেডিশনকে ক্লেম করতেছে, কিন্তু তিনি কিন্তু ট্রেডিশনাল কনসেপ্টে নেন নাই সৈয়দ হামজারে। কারণ হচ্ছে তিনি যে কনসেপ্টটা নিছে, তার হাতেমদের ভেতরে সনেট আছে। তো সনেট আমরা জানি মাছ মডার্ন কনসেপ্ট। এবং আমরা দেখতেছি যে মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে যেটা হচ্ছে এই আমাদের আল মাহমুদ পর্যন্ত অনেকেই সনেট রচনা করছেন, সৈয়দ শামসুল হক পর্যন্ত। এবং এগুলা হচ্ছে বাংলা সাহিত্যের সবচেয়ে আধুনিক ধারার একটা আর কি। যে এবং এই ধারার মধ্য দিয়ে আমরা দেখতেছি যে এন ঘটতেছে। এবং
যখন ফররুক আহমদ তার হাতেম তাইরি আনতেছেন, তিনি হাতেম তাইরি আসলে হিসেবে আনেন নাই, মানে একজন সাধু পুরুষ হিসেবে আনেন নাই, তিনি বিশ্ব মানবতার পরিত্রাতা হিসেবে আনতেছে। এখানে হাতেম তাই আসলে একজন মানুষ না, হাতেম তাই আসলে এখানে একজন হচ্ছে পারফেক্ট ইনসান, যেটারে আমরা সুফি প্যারাডাইমে ইনসানে আল ইনসানে কামিল বলতে চাই বা বলতে চাই। তো তো তারপরের আলোচনা আমরা জানি মডার্নিটি আমাদের আরও গ্রাস্প করে নিছে। তখন আমরা দেখছি যে টিভি প্রিন্ট মিডিয়া আসছে, টেলিভিশন মিডিয়া আসছে, তখন কী হয়েছে, পত্রিকাতে হাতেম তাই নিয়ে আলোচনা জারি হয়েছে, ড্রামা তৈরি হয়েছে, ফিল্ম তৈরি হয়েছে, হাতেম তাই এভাবে আমাদের মডার্ন ঢুকে গেছে। তো আমরা মোটা দাগে আমরা যেটা দেখলাম যে 19 এবং 20 শতকে যে আধুনিকায়নের একটা যাত্রা, এই যাত্রার ভেতরে হাতেম তাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং হাতেম তাইয়ের যে হাতেম তাই নিজে একটা এক্সাম্পল, যে কীভাবে আমাদের ইন্টেলেকচুয়াল এরিনা, আমাদের কালচারাল এরিয়া কীভাবে রিশেপ নিতেছে। এটার মধ্যে দিয়ে আমরা আরেকটা বিষয় বলতে পারি যেটা আমাদের যে খুব মডার্ন কনসেপ্ট থেকে আসে, যে ট্রেডিশন ইন ইট সেলফ ক্রিটিক করতে যায় কিনা, যেটা বলে ডিসকার্সিভ ট্রেডিশন কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে হাতেম তাই নিজের প্রাসঙ্গিক রাখার জন্য পরবর্তী সময়ে বারবার কীভাবে নিজের করতেছে, নিজের মধ্য দিয়ে চেঞ্জ করতেছে, নিজের নতুন করে নতুন পরিচয়ের সামনে আনতেছে। এবং এইটার কারণে তার কাছে যতটুকু জরুরি সে সামনে হাজির করতেছে, যেটুকু জরুরি না সেটুকু বাদ দিতেছে। তো এই হাতেম তাই এইভাবে আমাদের পুরো বাঙালি কালচার, বাংলার কালচার এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দলিল। আমি মনে করি যে বাংলা সাহিত্যের পুঁথি বা অন্যান্য টেক্সট মানে ইন জেনারেল যেভাবে আলোচনা করা হয়, এভাবে টেক্সট ধরে যদি আলোচনা করা হয়, আমাদের কাছে অনেক কিছু বের হয়ে আসবে। বিশেষ করে শুধু হাতেম তাই নিজেই গবেষণার একটা বিস্তর পরিসর রাখে। তো আমি মনে করি যে আধুনিকতার সূচনা লগ্নে বাংলার সাংস্কৃতিক লেনদেনের যে টপিকে আমরা কথা বলতেছি, সুলুক খুঁজতেছি, এইটার একটা বড় উদাহরণ হয়ে থাকতে পারে আমাদের হাতেম তাই। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আলোচনা দীর্ঘ হয়ে গেলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ হাফেজ।